তাকে বিশ্বাস করে, তাকে ভালোবেসে শূন্য হাতে তার হাতটা ধরার জন্য সেই ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে এসেছিলাম কারো কথা না ভেবে। তখন তার হাতটা একদম শূন্য ছিল। আজকে যখন তার হাতে ২টা টাকা পয়সা আসছে, এখন সে বলে তার নাকি আমাকে ভালো লাগে না। চলেন তাহলে আপনাদেরকে আমার ভালোবাসার গল্পটা শোনাই। আমি দেবী। আমি দেখতে ভীষণ সুন্দরী। ছোটোবেলায় ভীষণ সুন্দরী হওয়ার কারণে আমার বাবা বলতো আমাকে নাকি দেখতে প্রতিমার মতো। এইজন্য আমার নাম রেখেছেন দেবী। তো আমার বাড়ি ইন্ডিয়াতে, শিলিগুড়িতে আমার বাড়ি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমাদের বাসায় মায়ের কাছে একটা ফোন, বাবার কাছে একটা ফোন। আমার বাবা সরকারি চাকরি করেন, আমার মা একজন স্কুলের টিচার। আমাদের মোটামুটি আমরা খুব ভালো ফ্যামিলি থেকে আমি বিলং করি। তো আমাদের বাসায় 2টা ফোন ছিল, মায়ের কাছে একটা, বাবার কাছে একটা। মানে আমাদের ভাই বোনদের কাছে কোনো ফোন ছিল না। আমার ছোট একটা ভাই আছে আর আমি আমার বাবা মায়ের বড় সন্তান। তো আমরা 2 ভাই বোন। তো আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন হঠাৎ করে বাবার হাতের ফোনটা নষ্ট হয়ে যায়, যার কারণে বাবা নতুন একটা ফোন নেবে। নষ্ট হয়ে যায় বলতে ছবি তোলা যায় না, ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, আদার্স সব কাজ করা যায়। তো আমি গিয়ে বাবাকে বলি যে বাবা এটা দিয়ে তো ছবি তোলা যায় না, তো কী হয়েছে, দাও ফোনটা, আমি ইউটিউবে ভিডিও দেখবো, তুমি আমাকে ফোনটা দাও। তো অনেক জোরাজোরি করার পরে বাবা বলে যে ঠিক আছে, পরীক্ষায় রেজাল্ট খারাপ করা যাবে না, এই শর্ত মানলে নিতে পারো। তো বাবার ফোনটা আমাকে দেয়। তখন আমার ফ্রেন্ডদের অনেকের কাছেই ফোন ছিল। ওরা দেখতাম ফেসবুক খুলি তখন একটা, তারপরে ওরা গ্রুপে অ্যাড হয়ে সবার সাথে কথা বলে, অচেনা মানুষের সাথে পরিচয় হয়। এরকম দেখে আমিও ভাবলাম আমিও একটা গ্রুপে অ্যাড হই। তো এরকম একটা গ্রুপ ছিল। গ্রুপটা বাংলাদেশ ইন্ডিয়ার সবার মিলানো অনেক মানুষই ছিল এখানে। তার মধ্যে সবার সাথেই আমি কথা বলতাম, কিন্তু আমার ফোনের যেহেতু ক্যামেরাটা খারাপ ছিল, আমি ওই ভিডিও কলে আমাকে আর দেখা যেত না। সবাই যখন ভিডিও কলে কথা বলতো আমার ক্যামেরাটা তো ব্ল্যাক হয়ে থাকতো। তখন সবাই জিজ্ঞেস করলে আমি বলতাম যে আমার ফোনের ক্যামেরা তো ভালো না, এই জন্য দেখা যায় না। আমি এমনিতে কথা বলতাম ভিডিও কলে। তো এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন গেল, প্রায় 4-5 মাস যাওয়ার পরে একটা ছেলে সে আমার সাথে এটা ওইটা সেধে সেধে জিজ্ঞেস করতো। যখন আমরা গ্রুপের কলে আর কি কথা বলতাম তখন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। তো আমি অ্যাকসেপ্ট করছি, কারণ তাকে তো আমি চিনি। গ্রুপে যখন কথা হয় তখন তাকে দেখতেছি। সে বাংলাদেশের, সৌদি আরব থাকে। তো এটা এতটুকু জানি আর কি। তারপরে অ্যাকসেপ্ট করলাম। এখান থেকে মেসেঞ্জারে উনি নক করলো, হাই হ্যালো কেমন আছেন, কী করছেন, এটা ওইটা আমার সম্বন্ধে সে জানলো, তার সম্বন্ধে আমি জানলাম। এভাবে আরও 5-6 মাস চলে গেল। তো আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখন সে আমাকে প্রপোজ করলো। এখনও সে আমাকে কিন্তু দেখে নাই, বাট সে দেখতে ভীষণ সুদর্শন, সব দিকে পারফেক্ট। তো আমি বলতেছি যে আপনি তো আমাকে দেখেন নাই, কীভাবে আপনি আমাকে প্রপোজ করেন? বলতেছে তোমাকে আমার দেখতে হবে না, আমি এমনিতেই তোমাকে আমার খুব ভাল লাগছে। বাট এরকম করে তো আর প্রেম ভালোবাসা বললেই আর হয়ে যায় না। তার আমাকে ভাল লাগছে আর আমি তার সাথে প্রেম করতে থাকবো। তো আমি তার সাথে কথা বলি, বাট আমার পক্ষ থেকে ওই রকম কোনো দুর্বলতাও নেই। আর এখানে আমার একটা কথা ছিল, যেহেতু সে বাংলাদেশের আবার সে মুসলিম, তো তার সাথে আমার যে ধর্মের একটা ব্যবধান আছে, এখানে তো কোনো সম্পর্ক হবে না, এদিক থেকে আমি ছিলাম এরকম। তো কথা বলতেছে, আমিও বলি, বাট আমি তাকে বলতাম যে না, আমাদের প্রেম ভালোবাসার সম্পর্ক কখনো হবে না। যাই হোক, তো এভাবে আমাদের চলতেছে কথা বলতে বলতে। তো যখন আমার আর কি 10th-এর বোর্ড এক্সাম আসলো, তখন একদিন বাবা আমাকে রাত্রের বেলা দেখছে তার সাথে ফোনে কথা বলতেছি, অডিও কলে কথা বলতেছিলাম। তখন বাবা এটাতে খুব রেগে যায়, যেহেতু আমার মা একজন টিচার। তো ওই সুবাদে খুব কড়াকড়ি শাসন টাসন করেই বড় করছে। তো বাবা ফোনটা নিয়ে নেয় যে তুমি এই ফোন একবারে তোমার বোর্ড এক্সামের পরে ফোন পাবা, এর আগে ফোন আর হাতে পাবা না। তো ফোনটা নিয়ে বাবা বন্ধ করে রেখে দেয়। তো বাবা যখন ফোনটা বন্ধ করে রেখে দেয়, আমিও ওই তখন তার সাথে কথা বলি, ভালো লাগে, বাট তার প্রতি তেমন কোনো দুর্বলতা তো আমার নেই। আর আমার তো চিন্তা ছিল, যদি আমি রেজাল্ট ভালো না হয় তাহলে আমার ফোন নিয়ে নেবে, তার আমাকে খুব পড়তে হবে, এটা ছিল আমার চিন্তা ভাবনা। তো আমি প্রচুর পড়ছিলাম, ওই ফোন টোনের কথাও আমার মনে নাই। আর তাকে যে আমি বলবো যে বাবা ফোন নিয়ে নিছে, এরকমও কিছু আর মনে নেই। আমি আর ফোন চাইই নাই। এভাবে প্রায় 2 মাস চলে গেছে। আমার পরীক্ষা সব শেষ হওয়ার পরে গিয়ে তখন আমি বাবার কাছে বললাম যে বাবা পরীক্ষা তো শেষ, এখন ফোনটা দাও। তখন বাবা আবার বললো যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু আর ফোন পাবা না। আমি বললাম না, রেজাল্ট খারাপ হবে না, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। তারপরে বাবা আমাকে ফোনটা দিল। ফোনটা দেওয়ার পরে দেখলাম যে মেসেঞ্জারে তার অসংখ্য মেসেজ। সে পাগলের মতো, মনে হয় সে 1 ঘন্টা পর পরই মেসেজ করে গেছে, ভয়েস দিয়ে গেছে, আমি কোথায় কী করতেছি হ্যান ত্যান। তো আমি সাথে সাথে তাকে ফোন দিলাম। তখন সে একটা রিং হওয়ার সাথে সাথে রিসিভ করছে। তখন আমি তাকে বললাম যে আমার এমন এমন পরীক্ষার জন্য বাবা নিয়ে নিছিল। তখন ওই যে তার একটা যে আমার প্রতি না দেখে, সে আমাকে দেখে নাই অথচ আমার জন্য পাগল হয়ে গেছে, ওই জিনিসটা আমাকে খুব টাচ করলো। যাই হোক,
তারপরে তো আবার কথা বলা শুরু হইলো। এরপরে যখন আমার রেজাল্ট দিল, আমি 80% মার্ক পাইছি, তারপরে আমি 11th-এ ভর্তি হইলাম। এভাবে আমাদের কথাবার্তা মানে চলতেছে খুব ভালো। এর মাঝে সে মানে 2-1 মাস পরই আমাকে প্রপোজ করতেছে, আমি তাকে রিজেক্ট করে দিতেছি। তো যখন আমার মানে 11th শেষ হয়ে গেল, আমি 12th-এ উঠলাম, তখন একদিন হচ্ছে সে, এর মধ্যে তাকে আমি আবার আমার 2-একটা ফ্রেন্ডের সাথে পরিচয় করাইছি, আমার ফ্রেন্ডদের সাথে সে অ্যাড হয়েছে। তো সে আমার এক বান্ধবীর মাধ্যমে আর কি টাকা পাঠায়া আমার জন্য, আমার বার্থডে ছিল, অনেকগুলো গিফট কিনাইছে। তো আমার বান্ধবী আমাকে গিফটগুলো দিয়ে গেছে। তো গিফট পেতে তো সবারই ভাল লাগে। তখন মানে আমার মনে হইলো যে না দেখে একটা লোক আমাকে আমার জন্য এতটা এফোর্ট দিতেছে, তার মনে হয় তাহলে সে আমাকে সত্যিকারেরই ভালোবাসে। তারপর আস্তে আস্তে ওই সময়টা থেকে তার প্রতি আমি দুর্বল হইতে থাকলাম। তখন আমার 12th-এর শেষের দিকে সে আমাকে আবার প্রপোজ করলো। তখন আমি তাকে বললাম যে এই যে প্রপোজ করতেছেন বারবার, আমি যদি অ্যাকসেপ্ট করি তখন তো আপনি আমাকে দেখলে আমাকে ছেড়ে দিবেন। বলতেছে কেন ছেড়ে দিব তোমাকে, আমি তুমি দেখতে যেমনই হও কোনো সমস্যা নেই, আমি সারা জীবন তোমার কথা শুনেই তোমার পাশে থাকবো। তো এটা তো আমার খুব ভালো লাগলো। তো আমি বললাম তার মানে ভালোবাসাটা গ্রহণ করলাম যে ঠিক আছে। তারপর থেকে আমাদের শুরু হয়ে গেল মানে প্রচুর কথা বলা। এতদিন তো কথা বলতাম অ্যাজ এ ফ্রেন্ড, কোনো রকম কোনো কিছু ছিল না। এখন মানে ভবিষ্যৎ পরিকল্পনা, সংসার আদি চিন্তাভাবনা পুরা প্রেমিক প্রেমিকারা যেরকম করে এরকম চলতেছে। তারপরে হচ্ছে গিয়ে আমার 12th-এর এক্সাম শেষ হইলো, আমি ভার্সিটিতে ভর্তি হইলাম। সব কিছু মানে সুন্দর চলতেছে। সেও দেশের বাইরে ছিল। সে তার তারা হচ্ছে গিয়ে 2 ভাই 1 বোন। তার বোন সবার ছোট, সে সবার বড়, মাঝখানে আর একটা ভাই আছে। তার বাবা একজন কৃষক, তাদের বাড়ি হচ্ছে বাংলাদেশের ঠাকুরগাঁয়ে। তো এগুলো এতটুকুই তার সম্বন্ধে জানি। সে হচ্ছে গিয়ে সৌদি প্রবাসী, তার বেতন নাকি সে আমাকে বলছে 80,000 টাকা। তো মোটামুটি আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না, সব দিকে ঠিক আছে। আর বাকি রইল ধর্মের বিষয়টা, ভালোবাসা তো আর ধর্মকর্ম মানে না। তো ঠিক আছে, আমার আর মানে কোনো প্রবলেম নাই তার সাথে, হয়তো বা বিয়েটা করতে পারবো। মানে আমার কথা ছিল যে প্রেম করলে বিয়ে করতে হবে, এরকম চিন্তা ভাবনা ছিল। তো এর মধ্যে সে দেশে চলে আসলো। আর কিছুদিন পরে মানে 3 মাসের ছুটিতে সে দেশে আসছে। ওই সময়টাতে তার ছিল 1 লক্ষ টাকা ক্যাশ ছিল, সেটা নিয়ে সে দেশে চলে আসছে। আর ওইটার কিছুদিন পরেই বাংলাদেশে লকডাউন হয়ে যায় করোনার সময়। তো লকডাউনের কারণে সে আর সৌদি আরব আর যেতে পারে না। তো কারো কাছেই করার জন্য তেমন কাজ ছিল না। আমাদেরও এখানে আমরা বসেছিলাম, কোনো কাজ কাম নাই, ভার্সিটি নাই, সারাক্ষণ লকডাউনে তো ঘরে বসে থাকার, ফোনে সারাক্ষণ তার সাথে কথা বলা। তখন একটা সময় আমি তার প্রতি প্রচুর দুর্বল হয়ে গেলাম। মানে এক কথায় আমি একদম পাগল হয়ে গেছি। সে কি, তখন হচ্ছে আমি 2021-এর প্রথম মানে মাঝামাঝি সময়, মার্চ এপ্রিলের দিকে তাকে ভাবলাম যে ঠিক আছে, এতদিন তো কথা বললাম, তো একটা ছবি পাঠাই তাকে। সেও তো আমাকে না দেখেই ভালোবাসতেছে, মানে ভালোবাসাটা অনেক গভীর এরকম মনে হইলো। তারপরে নিজের একটা ছবি তাকে পাঠাইলাম। এখন তো সে, এতদিন তো আমার ভয়েস শুনে আমার সাথে তার ভালোবাসা চলতেছিল, এখন তো সে আমার ছবি দেখে জাস্ট ফিদা হয়ে গেছে। তো তোমাকে আমার চাই, তুমি কবে আসবা বলো। তো তার মানে এরকম হয়ে গেছিলো অবস্থাটা, তার একদম টাকা পয়সা নেই। আর ওনার করোনার মধ্যে ওর বাবা মারা গেছে। তো একেবারে ওর হাতের অবস্থা খুবই খারাপ ছিল। ও যে ইন্ডিয়া আসবে আমাকে নিতে, সেটাও সম্ভব ছিল না। আবার করোনা গেল মাত্র, অনেক কিছু সমস্যা ছিল এরকম। তো আমি ওকে বললাম যে সমস্যা নেই, আমি বিয়ে করবো, আমি আগে বাড়িতে জানাই। তো অনেক সাহস করলাম যে বাড়িতে জানাবো, বাট সাহসটা আর হয়ে উঠলো না, বাড়িতে আর জানাইতে পারলাম না। আর ও ওই দিক দিয়ে আমার জন্য পাগল হয়ে যাইতেছিল আমার ছবি দেখার পরে। এরপর থেকে আমরা ভিডিও কলে কথা বলি। আমার নতুন ফোন নিয়েছিলাম। তারপরে আমি হচ্ছে 2021 সালের নভেম্বর মাসে ওর কাছে বাংলাদেশে চলে যাই। বাংলাদেশে চলে আসি, ওর কাছ থেকে ঠিকানা নিয়ে একদম ঠাকুরগাঁয়ের যে বাস স্ট্যান্ড ওখানে যাই। যাওয়ার পরে ও আমাকে এসে নিয়ে যায়। প্রথমবার আমরা দুজনকে সামনে থেকে দেখি। আমাদের এই 4-5 বছরের ভালোবাসার পরে, আমাদের প্রায় 6 বছরের ভালোবাসা ছিল। তারপরে হচ্ছে গিয়ে দুজনকে ওইখানে জড়ায়া ধরি। তারপরেও আমাকে বাসায় নিয়ে যায়। আমার শাশুড়ি তো মানে ওখানে গিয়ে বাসায়ও আর কাউকে বলে না, আমার ধর্মটার সম্বন্ধে কাউকে কিছু বলে না, সবাই জানে যে আমি মুসলিম। তো যাওয়ার পরে আমার শাশুড়ি তো আমাকে দেখে প্রচুর পছন্দ করে। সে খুবই ভালো মানুষ, একদম সহজ সরল। তার মানে কোনো কিছুতেই কোনো না নাই, আমি যেটা বলি সেটাতেই সে খুব খুশি, এরকম। আমি খুবই ভালো আমার শাশুড়ি। তারপরে ওখানে গেলাম। যাওয়ার পরে এখন আমি যেহেতু ইন্ডিয়া থেকে আসছি, আমার তো আর এখনও ভোটার আইডি কার্ডটা কিচ্ছু নেই। তারপরে হচ্ছে লোকজন দিয়ে টাকা পয়সা যা লাগছে যেখানে দিয়ে সে আমার আইডি কার্ডটা করাইলো। এখানে প্রায় 3 মাসের প্রসেসিং চলেছে, মানে 3 মাস সময় লেগে গেছে আমার আইডি কার্ডটা আসতে।
তারপরে এমনিতে কাজই এনে বাড়িতে আমার শাশুড়ি যে কবুল বলে যে বিয়ে পড়ানো হয় ওই রকম কাজেই সরা পড়ায় যেটাকে বলে বিয়ে পড়াইছে। বাট আমাদের যে রেজিস্ট্রি ম্যারেজটা সেটা হয় নাই। তো যখন আমার ভোটার আইডি কার্ড আসলো তখন গিয়ে আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা হওয়ার পরে তো তারপরে আমরা থাকতেছিলাম গ্রামে। আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে অন্য মানুষের খেতে গিয়ে বদলি যায় যেটাকে বলে, ওরকম টুকটাক কাজ করতো। আমার শাশুড়ির গরু ছিল, হাঁস মুরগি ছিল, মানে আমি আমার বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খাই নাই, অথচ আমার শাশুড়ির গরুর গোবরটা পর্যন্ত আমি পরিষ্কার করছি। এভাবে আমাদের চলছে খুব ভালোই। তো 2022 সালের মানে আমার বিয়ের প্রায় 7-8 মাস পরে একদিন আমাদের পাশের বাসার একজন ভাই, উনি মানে ঢাকায় চাকরি করে গার্মেন্টসে, উনি এসে বলল আমার হাজব্যান্ডকে যে তোমরা এখানে এত কষ্ট করো, তো ঢাকায় এরকম মেয়েরা ছেলেরা সবাই তো গার্মেন্টসে চাকরি করে, আমি ওখানে করি, তো তুমি চলো তোমার একটা কাজে লাগাই দিব বলে। তো সেও খুব খুশি হয়ে গেছে যে ঠিক আছে। তো বেতনের কথা জিজ্ঞেস করলে বললো যে এখন প্রায় 12,000 টাকা বেতন দেয়। তো 12,000 টাকা অনেক কিছু। তখন সে হচ্ছে কি ওই ভাইয়ের সাথে চলে গেল, এটা 2022-এ ভাইয়ের সাথে চলে গিয়ে গার্মেন্টসে চাকরি করলো। তো প্রথম মাসে ওভারটাইম সহ সে 15,000 টাকা বেতন পাইল। পায়া যখন বাসায় ফোন দিছে আমরা তো সবাই অনেক খুশি, আল্লাহ 15,000 টাকা পাইছে। সে 5,000 টাকা রাখলো, আমাদের জন্য 10,000 টাকা পাঠাই দিল। তো আমি তখন হচ্ছে সে আমাকে বললো যে জিজ্ঞেস করতেছে যে তুমি আসলে এখানে তোমারও কাজে লাগাই দিতে পারবো, তুমিও মাসে 15,000 টাকা কামাইতে পারবা। তো ভাবলাম যে এখানে বসে থেকে আর কি করব, কাজ করি, টাকা আসবে, কাজ করা তো আর খারাপ কিছু না। তো আমার দেবর বলতেছে যে ভাবি আমাকেও নিয়ে যাও, ওর তখন 18-19 বছর বয়স হবে। তো আমরা দুইজন, আমার শাশুড়ি বললো ঠিক আছে তোমরা দুইজনই যাও, আমি হচ্ছে গিয়ে থাকতে পারবো, সমস্যা নেই। তো আমি আমার দেবর আমার হাজব্যান্ডের কাছে চলে গেলাম। তারপরে আমাদের দুইজনকেও একটা চাকরি জোগাড় করে দিল ওই ভাই, আমরা দুইজনও চাকরি করতে থাকলাম। তো যেখানে আমার হাজব্যান্ড ওইখানে হচ্ছে আমার দেবর চাকরি করতো, আর আমাকে আবার অন্য একটা গার্মেন্টসে কাজে লাগাই দিল। তো এভাবে আমরা কাজ করতেছিলাম, ছোট্ট একটা বাসা নিয়েছি, মানে খুব সুন্দর আমাদের দিন কাটতেছিল। 22 সাল চলে গেল আমাদের, মানে প্রথম মাসে যখন আমরা 3 জনের বেতনটা একসাথে করছি প্রায় 51,000 টাকা আমরা বেতন পাইছি। ওভারটাইম সহ নাইট ডিউটি হয়েছে, ওগুলো নিয়ে টিয়ে প্রায় 51,000 টাকার মতো বেতন পাইছি। তো এটাতে তো আমরা অনেক খুশি যে 3 জন মিলে এত টাকা কামাই করে ফেলছি। তো আমরা মানে বুদ্ধি টুদ্ধি করে অনেক টাকা জমায় রাখতাম। বাড়িতে তো মাকে আর বোনকে অল্প কিছু টাকা দিলে চলে যায়, গ্রামের বাড়ি অত কিছু লাগে না। আমরাও খুব কষ্ট করে চলতাম, আর সব টাকাটা আমরা ব্যাংকে জমাইতাম। তো এইভাবে আমাদের চলতেছে, টাকা পয়সা মোটামুটি ভালোই আমাদের একটা অ্যামাউন্ট হয়ে গেছে। তো 2023-এ শেষের দিকে একজন বলতেছে যে সৌদি আরব যাওয়ার কথা। তো আমার হাজব্যান্ড যেহেতু এখানে 4 বছরের মতো থেকে আসছে, সে তো অনেক কিছুই চিনে, তো সে বললো যে ঠিক আছে তাহলে আমি চলে যাই। তখন আমি আর আমার দেবর বললাম যে আমাদের তো জমানো প্রায় 2 লাখ টাকার মতো আছে, তো আর কোথায় হচ্ছে গিয়ে টাকা পাবো। তখন একজন বুদ্ধি দিল যে তোমাদের 2 লাখ টাকা থাকলে তোমরা 1-1.5 লাখ টাকা লোন নাও, আর বাকিটা ব্যবস্থা করো। তো আমাদের ওরকম আত্মীয় স্বজন ছিল না যারা হচ্ছে টাকা পয়সা দেবে। তো আমি আসার সময় আমার বাবার বাড়ি থেকে অনেকগুলো গহনা নিয়ে আসছি। তো ওই গহনাগুলো আমি সব বিক্রি করে দিলাম, একটা লোন নিলাম। তারপরে 2024-এর ফেব্রুয়ারিতে আমার হাজব্যান্ডকে পাঠাইলাম সৌদি আরব। আবার তাকে সৌদি আরব পাঠাইলাম, সে ওইখানে গেল। তার ওখানে যাওয়ার পরে 60,000 টাকা তার বেতন, থাকা খাওয়া মালিকের, এরকম খুব ভালো একটা চাকরি সে পাইছে। তো সব কিছু ভালো চলতেছে। তাকে আমরা বললাম যে তুমি হচ্ছে গিয়ে যে লোনটা নিছি লোনটা পরিশোধ করো, আর মাকে কিছু টাকা দিও, বাকি আমি আর আমার দেবর হচ্ছে আমাদের টাকাটা জমায় রাখতেছি। তো আমরা দুজন ঢাকায় এখনও চাকরি করতেছি, আমরা এখনও দেশে যাই নাই। মানে আমাদের এরকম চিন্তা ভাবনা ছিল যে আমরা দুজন কাজ করে টাকা পয়সা জমায় আমার দেবরকে হচ্ছে এরপরে পাঠাই দিব সৌদি আরব। তারপরে আমি বাড়িতে চলে যাব, ওইখানে গিয়ে আমরা আমাদের যে ঘরটা দেয়াল করে উঠাবো, মানে অনেক অনেক স্বপ্ন দেখতাম সবাই, আমার শাশুড়ি, আমরা সবাই মিলে খুব স্বপ্ন দেখতাম যে আমাদের এখন ভালো দিন আসবে। যাই হোক, তো 2024 সাল মোটামুটি কেটে গেল। 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে আমার হাজব্যান্ডের মানে কথাবার্তা মানে সব কিছু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। সে আমার সাথে তেমন বেশি একটা কথা বলে না। আমাদের লোনটাও প্রায় ওই সময়টাতে শেষ, মার্চ মাসে লোনটা শেষ হওয়ার কথা ছিল। তো লোনের টাকাটা মানে শেষ হওয়ার পর থেকে আরও খারাপ অবস্থা। তার মানে আমার সাথে টোটালি কোনো কথাবার্তা নাই। আমি ফোন দিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখো। আর এর মধ্যে আমাকে সে হয়তো 2-4 বার, ঈদের মধ্যে একবার মনে হয় দিছিল 3,000 টাকা, আরেকবার এমনিতেই যাওয়ার পরে প্রথম মাসের বেতন পেয়ে আমার কাছে পাঠাইছিল 10,000 টাকা। এছাড়া সে আমাকে আর একটা টাকাও দেয় না। আমরাই বলছি যে দেওয়ার দরকার নেই, ব্যাংকে জমতে থাক, আমরা একসাথে উঠাবো যখন ছোটো ভাইকে বাইরে পাঠাবো তখন।
এখন হঠাৎ করে তার একটা মানুষ যার কথার উপরে সে আমার শুধু কথার উপরে ডিপেন্ড করে আমাকে এতটা ভালোবাসছে, সেই মানুষটা এখন আমার সাথে কথা বলতে চাইবে না। এটা যে আমার জন্য যে কতটা মানে পীড়াদায়ক ছিল এটা আসলে কেউ বুঝবে না। তো আমি প্রচুর কান্না করতাম, রাত ভরে কান্না করতাম, সকালে আবার অফিসে যাইতাম। তো আমি একদম শুকাইতে শুকাইতে অসুস্থ হয়ে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। তো ওই সময়টাতে শুনতে পারলাম আমার দেবরের কাছে যে আমার দেবর যে গার্মেন্টসটাতে চাকরি করতো ওইখানে একটা মেয়ে চাকরি করে, মেয়েটার বিয়ে হয়েছে, ওর একটা মেয়ে আছে, ডিভোর্স হয়ে গেছে হাজব্যান্ডের সাথে, ওই মেয়েটার সাথে নাকি আমার হাজব্যান্ডের রিলেশন। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করবো সাহস পাচ্ছিলাম না, কারণ সে তো আমাকে ভালোবেসে বিয়ে করছে, সে কি আমাকে ঠকাবে, আমি তাকে সন্দেহ করতেছি এটা ভাবলে সে যদি কষ্ট পায় সেই হিসেব করে। পরবর্তীতে আমার দেবরকে আমি বললাম যে মেয়েটার বাসাটা খুঁজে বের করো, চলো ওর বাসায় গিয়ে জিজ্ঞেস করি। ওই মেয়ের বাসায় যাওয়ার পরে সবাই মানে যারা আমার দেবরের সাথে আশেপাশে আর কি ওই মেয়ের আশেপাশে চাকরি করতে পরিচিত ছিল সবাই বলতেছিল যে মেয়েটার সব কিছু পরিবর্তন হয়ে গেছে, হুট করেই তার চালচলন পরিবর্তন হয়ে গেছে, গোল্ডের জিনিস বানাইতেছে, সে গিয়ে মানে তার মেয়েকে অনেক ভালো একটা স্কুলে ভর্তি করছে, তাদের তো অবস্থা খুব খারাপ, সে একা কাজ করে, তার বাবা মা ভাই সবাইকে চালায়, বাচ্চাকে চালায়, এখন তারা নাকি খুব ভালো ফ্ল্যাট ভাড়া করছে, এরকম মানে বলতেছে। ও মানে দুয়ে দুয়ে চার মিলতেছিল সব দিকে। আমার হাজব্যান্ডও কোনো টাকা পয়সা দিচ্ছে না। তখন আমি গিয়ে ওই মেয়ের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পরে ওই মেয়ে বলতেছে যে হ্যাঁ আমার রিলেশন আছে, আমরা দুজন বিয়ে করে ফেলছি। মিথ্যা কথা, ওরা বিয়ে করে নেয়। ও বলতেছে ও যাওয়ার আগে আমাকে বিয়ে করে রেখে গেছে, আমার সব খরচপত্রও বহন করে। এটা শোনার পরে আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, এটা কি বলতেছে। তখন ওই মেয়েকে যখন মানে ওর যে বাচ্চাটাকে দেখায়, ও আমাকে ছবি দেখায়, বলে দেখবা যে তোমার হাজব্যান্ড যে, তো আমি বাইরে আমি আর কি পেছনে দাঁড়ানো, ওইখান থেকে ভিডিও কল দিয়ে ওই বাচ্চাটার সাথে আমার হাজব্যান্ড বাবা বাবা বলে কথা বলতেছে। মানে ওই বাচ্চাটা তার মেয়ে এরকম করে বাবা বাবা ডেকে কথা বলতেছে। এটা দেখার পর তার কিছু বাকি থাকে না জানার জন্য। তো ওইখান থেকে আমি চলে আসি, আসার পরে আমার হাজব্যান্ডকে বাসায় এসে ফোন দিই। ফোন দেওয়ার পরে তাকে যখন বলি তখন বলে সে হ্যাঁ ঠিক আছে, আমাদের বিয়ে হয়ে গেছে, 3-4 বছর হয়ে যাচ্ছে, তুমি যেহেতু বাচ্চা কাচ্চা নেও না, আমারও তো একটা চাহিদা আছে, আমার বাচ্চা কাচ্চার প্রয়োজন আছে। তো এরকম এটা সেটা নানান বাহানা, শেষে একটা বাহানা টিকলো যে আমি নাকি আমার দেবরের সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক। সে মানে এইটা শেষে উপস্থাপন করলো যে তুইজন থাকতেছো, আমি নাই, আমি জানতে পারছি তোমার সাথে ওর অবৈধ সম্পর্ক, এই জন্য আমার আর এখন তোমাকে ভাল লাগে না। নানান বাহানা, নানান কথাবার্তা। আমার শাশুড়ির সাথেও সে কথা বলে না, সে আমাদের একটা টাকা পয়সা দেয় না, লোনটা শেষ করছে, এছাড়া তার সাথে আমাদের আর কোনো কানেকশন নাই। তো আমার শাশুড়িকে তো আমার এটা জানানো দায়িত্ব, যেহেতু তার ছেলে। তো আমি গিয়ে মানে একদম মারা যাচ্ছিলাম, এরকম অবস্থা, আমার পানি পর্যন্ত আমার গলা দিয়ে নামতেছিল, আমি কান্না করতে করতে অবস্থা খুবই খারাপ। তখন জুন মাসে আমার দেবর আমাকে গিয়ে নিয়ে গেল 2025-এর জুন মাসে আমাকে বললো যে ভাবি চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি, তুমি 2 মাস থাকো, তারপরে দেখি ভাই কী করে, চাকরি বাকরি আর তোমার করতে হবে না, আমি করে যে টাকা পাঠাবো এটা দিয়ে তোমরা যেভাবে পারো চললো। তো আমাদেরও জমানো বেশ কিছু টাকা ছিল, আমি আর আমার দেবর দুজনে কাজ করতেছিলাম, আমরা এক ব্যাংকে টাকা রাখতাম। আমার দেবর খুব ভালো, আমার ছোটো ভাইয়ের মতো, আমার বয়স অনেক ছোট, ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। সেখানে আমার হাজব্যান্ড আমাদের পরকীয়ার সম্পর্কের নাম দিয়ে দিল, সে এক দুঃখ, মানে সব কিছু মিলেমিশে আমি অনেক অসুস্থ হয়ে গেছি। তো আমার শাশুড়ি আমাকে বলল যে মা আমার ছেলের দরকার নাই, আমি আজকে থেকে জানবো আমার একটা ছেলে 2টা মেয়ে, তুমি আমার মেয়ে আর আমার এই ছোটো মেয়েটা আর আমার এই মেছো ছেলেটা, আমার বড় ছেলে নাই দুনিয়াতে। আমি ভাববো আমার কোনো ছেলে নাই, তুমি থাকতে পারবা না, তোমার হাজব্যান্ড মারা গেছে এটা ভেবে। এটা আমার শাশুড়ি আমাকে বললো। তো আমি প্রচুর কান্না করলাম। তো আমার শাশুড়ি আমাকে অনেক বুঝাইলো, বললো যে মা তুমি কান্না করো না, তুমি থাকো, মেয়েটা তো বলছে বিয়ে করছে কিন্তু প্রমাণ তো দেখায় নাই। এখন মেয়েটা বলছে বিয়ে করছে, প্রমাণ দেখায় নাই, মেয়ের সাথে সে কথা বলতেছে বাবা বাবা করে, মানে এগুলো দেখার পরে সে যদি চলেও আসে আমার কাছে, আমি তো তার সাথে থাকতে পারবো না। এটা আমি কখনোই তাকে ক্ষমা করে আবার নতুন করে তার সাথে সংসার শুরু করবো, এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। তো আমি আমার শাশুড়িকে বললাম যে মা আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দেবো। তখন আমার হাজব্যান্ড বললো, আমার শাশুড়ি বললো যে না, তুমি কেন ডিভোর্স দিবা, তুমি কি কোনো অন্যায় করছো, ওই মেয়েরে ছাইরা তোমার কাছে আসবো, তোমার পায়ে ধরে কানবো, তুমি বাদ দিয়ে দাও, তুমি ঠিক মতো বাঁচো, তুমি যেমনি আসো অমনি থাকতে থাকো, ভালো থাকো, এমনিতেই দেখবো ওই 2 দিন পর ওই মেয়ের মোহর কেটে যাবো। এটা সেটা আমার শাশুড়ি আমাকে বুঝাইলো। তো 1 মাস আমিও নিজেকে প্রচুর বুঝাইলাম। তখন ফোন দিয়ে মার সাথে কথা বললাম, এই প্রথম আমি আমার মায়ের সাথে কথা বললাম, এতদিন আমার মায়ের সাথে আমি কথা বলি নাই। আমার বান্ধবীর সাথে কথা বলছি, ও বলছে আমি ঠিক আছি, সুস্থ আছি, বাট বাবা মা ওর আগে কথা বলে নাই। তখন আর মাকে জানাই নাই যে আমার হাজব্যান্ড এরকম করতেছে, সব কিছু বললাম। বলার পরে মাও তখন কথা বলছিল।
সব কিছু মিলেমিশে মানে দুই মায়ের সাপোর্টে, শাশুড়ির আর নিজের মায়ের, নিজেকে শক্ত করলাম। করার পরে আবার হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসে আবার ঢাকাতে আসলাম। গাজীপুরে এসে আবার চাকরিতে লাগলাম, গার্মেন্টসে আবার চাকরি করা শুরু করলাম। এখন এখানে আসি, চাকরি করতেছি। আমার হাজব্যান্ড বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, ওই মেয়ে ভোগ করতেছে। ওই মেয়ে এখন চাকরি বাকরি সব ছেড়ে দিছে, সে বাসায় থাকে। এখন তাকে আমার হাজব্যান্ড টাকা পয়সা পাঠায়, তারা হচ্ছে গিয়ে তাদের লাইফ এনজয় করতেছে। আমি আমার হাজব্যান্ডকে একদম ব্লক করে রাখছি, তার সাথে আমি কোনো কথা টথাও বলি না, কিছুই না। আর সেও আমাকে কখনো খোঁজে না যে আমার দেবরের যে থাকে ওর কাছে জিজ্ঞেস করবে বা কোনো কিছু। তো এখানে আরেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে যে অনেকেই মনে করেন যে দেবর ভাবি একসাথে থাকতেছে, এরকম না। যেই ভাইয়াটা আমাদের চাকরি দিছে, আমার দেবর হচ্ছে ওনার বাসায় ঘুমায়। ও শুধু মানে আমরা একসাথে খাওয়া দাওয়া করি একসাথে। আমি যে রুমটাতে থাকি ওখানে আমার সাথে আরও 2টা মেয়ে থাকে, ওদেরকে নিয়ে এখন আমি নতুন করে থাকি। কারণ একা একটা রুম ভাড়া দেওয়া তো আর আমার জন্য বেশি হয়ে যায় না, এই জন্য 3 জন আমরা থাকি। আমার দেবর আমাদের সাথে খায়, ও এখানে আমার সাথে থাকে না। আর এটাই আমার হাজব্যান্ড মিন করে আমাকে সন্দেহ করছে এবং বলছে যে আমি হচ্ছে গিয়ে আমার দেবরের সাথে অবৈধ সম্পর্ক। তো যাই হোক, এখন অবধি সব কিছু চলতেছে। শাশুড়ি ফোন দিয়ে সান্ত্বনা দিচ্ছে যে শক্ত হওয়ার জন্য, আর মা ফোন দিয়ে বুদ্ধি দিতেছে সংসারটা কিভাবে গোছাবো, কিভাবে বড় করব, হাজব্যান্ডকে নিয়ে যাতে সব কিছু ঠিকঠাক হইলে খুললে যাতে ইন্ডিয়া চলে যাই। এগুলো হচ্ছে মা বলতেছে যে এখন তো ইন্ডিয়া যাওয়ার যেহেতু ভিসাটা বন্ধ, যে ওপেন হইলে তুমি জামাইকে নিয়ে আসো, বেড়ায় যাও, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তোমার বাবাও মেনে নেবে। তো জানি না কপালে কি আছে। তো যারা আজকের এই গল্পটা শুনবেন সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, জানি না আমার কপালে কি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। সবাই একটু লাইক কমেন্ট করে দিও, আর গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।